বাংলার জনরবের পক্ষ থেকে আপনাদের সকলকে স্বাগত জানিয়ে আজ আবারও রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় মুখ খুললেন মানে তিনি বিধানসভাতে অনেক কথাই বলেছেন বাংলাদেশে শান্তি সেনা পাঠাতে, রাষ্ট্রপুঞ্জ বা রাষ্ট্রসংঘকে বলা হোক বাংলাদেশে হিন্দুদের প্রতি নির্যাতন চলছে, এই অবস্থায় সেখানে শান্তি সেনা পাঠানো হোক। অর্থাৎ মমতা বন্দ্যোপাধ্যায় এমন কায়দায় বাংলাদেশিদের পক্ষে সওয়াল করলেন, তো বাংলাদেশি হিন্দুদের পক্ষে সওয়াল করলেন, যাতে মোদী সরকারের এবং বিজেপির রাজনীতি করার হাতিয়ারটাই তিনি কেড়ে নিলেন। এরই নাম হয়তো মমতা বন্দ্যোপাধ্যায় বললেন যে যেহেতু এটা অন্য রাষ্ট্রের বিষয়, তাই সেন্ট্রাল গভর্নমেন্ট বলবে, যা বলার কেন্দ্রীয় সরকার বলবে এই বিষয়ে। তবে আমার মতামত চাইলেই আমি বলতে পারি, রাষ্ট্রসংঘকে বলুক ভারত সরকারের পক্ষ থেকে যে সেখানকার হিন্দুদের নিরাপত্তা দেওয়ার জন্য শান্তি সেনা পাঠানো হোক। দারুণ কথা বলেছেন। এবারে শুভেন্দু অধিকারী কি বলেন সেটাই এখন দেখার বিষয়। শুভেন্দুর হাত থেকে প্রায় হাতিয়ারটা কেড়ে নিল। এতদিন ধরে শুভেন্দু যেভাবে চিৎকার চেঁচামেচি করছিলেন সেটা বন্ধ হয়ে গেল। শুভেন্দুর রাজনৈতিক ভবিষ্যৎ কি সেই নিয়ে আমি একটা ভিডিও করব অনেকদিন থেকেই ভাবছি, কিন্তু করা হচ্ছে না অন্য একটা কারণে। সেটা হচ্ছে যে আজকে আবার একটা যে ঘটনা ঘটলো, আমরা জানি যে আজকে রাজ্য মন্ত্রিসভার বৈঠকও বিধানসভায় করেছেন আমাদের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। আবার যে 6 জন বিধায়ক নবনির্বাচিত যে 6 জন বিধায়ক আজকে শপথ নিলেন, তাদের শপথ গ্রহণ অনুষ্ঠান শেষে বিধানসভার নওশাদ আলী কক্ষে দলের বিধায়কদের সঙ্গে বৈঠকে বসেন মমতা বন্দ্যোপাধ্যায়। সেই বৈঠকে মমতা বন্দ্যোপাধ্যায় স্পষ্ট করে সকলকে জানিয়ে দেন, বিধায়কদের জানিয়ে দেন যে আমি হচ্ছি দলের চেয়ারপারসন, আমি শেষ কথা বলবো। দলের অন্দরে ক্ষমতার কেন্দ্র একটা, দুটো নয়। গতকাল আমরা বাংলা জনরবে লিখেছিলাম যে মমতা বন্দ্যোপাধ্যায় এবং অভিষেক বন্দ্যোপাধ্যায়ের এই যে কথাবার্তার মধ্যে যে সংঘাত দেখা দিয়েছে, এই সংঘাতকে কেন্দ্র করে তৃণমূল দলের নেতা কর্মীদের মধ্যে ব্যাপক বিভ্রান্তি তৈরি হয়েছে এবং তারা শ্যাম রাখি না কুল রাখি এমন একটা অবস্থা তৈরি হয়েছে। দলের সাধারণ সম্পাদক হিসাবে অভিষেক বন্দ্যোপাধ্যায় বিগত কয়েক বছর ধরে দায়িত্বে আছেন। সেই সূত্রে অভিষেক বন্দ্যোপাধ্যায় গোটা রাজ্য জুড়েই তার নিজস্ব একটা লবি, নিজস্ব একটা সংগঠন, নিজস্ব একটা লোক তৈরি হয়েছে। এই যে তরুণ প্রজন্মের ছেলেমেয়েরা যারা তৃণমূল কংগ্রেসে এসেছেন, যারা অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে রাজনীতি করছেন, তাদের মধ্যে যে ঔদ্ধত্য, তাদের মধ্যে যে অ্যাগ্রেসিভ মানসিকতা এবং যারা তৃণমূলের যারা পুরোনো কর্মী তাদের উপরে যে দাদাগিরি চালাচ্ছে, সেটা বন্ধ হওয়া দরকার ছিল বলে আমাদের মনে হয়েছে। তবে একটা ব্যাপার আমরা বুঝে উঠতে পারছি না যে মমতা বন্দ্যোপাধ্যায় হঠাৎ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের প্রতি এতটা ক্ষুব্ধ হলেন কেন প্রত্যেকটা সভাতে তাকে বলতে হচ্ছে যে আমি দলের চেয়ারপারসন। কখনো বলছেন আমি সংসদীয় দলের চেয়ারম্যান, কখনো বলছেন আমি দলের সভানেত্রী, আমার কথাই শুনতে হবে, আমি দলনেত্রী, আমার কথাই শুনতে হবে, আমি সুব্রত বক্সী দুজন মিলেই দলটাকে পরিচালনা করব। আবার কখনো বলছেন দ্বিতীয় কোনো ব্যক্তি নয়, আমার পরে যদি কেউ যাদের কাছে যেতে পারেন তারা হচ্ছে অরূপ বিশ্বাস, ফিরহাদ হাকিম আর হচ্ছে দেবাশিস কুমার। অদ্ভুত একটা সিচুয়েশন তৈরি হয়েছে। গত সোমবার আমরা দেখেছিলাম যে তৃণমূল কংগ্রেসের জাতীয় কর্মসমিতির বৈঠক, 6টা বিধানসভার উপনির্বাচনে জেতার পর এই জাতীয় কর্মসমিতির বৈঠক মমতা বন্দ্যোপাধ্যায় ডেকেছিলেন। সেই বৈঠকে কার্যত
তিনি নিজের হাতে সমস্ত দায়িত্ব তুললেন, নিতেই পারেন, দলনেত্রী বলে কথা। তিনি দলনেত্রী এবং তিনি যতটা রাজনীতি বোঝেন, এটা নিয়ে আমার মনে কোনো সন্দেহ নেই যে পশ্চিমবাংলার রাজনীতিতে যে নয়া কৌশল এবং পলিটিক্যাল যে বাস্তবতা বা ফলিত রাষ্ট্রবিজ্ঞান তিনি মমতা বন্দ্যোপাধ্যায় যেভাবে বাংলাতে প্রয়োগ করেছেন, এই ফলিত রাষ্ট্রবিজ্ঞান, তার যে রাষ্ট্রবিজ্ঞানের প্রয়োগ, সেটা এই বাংলায় খুব বেশি কোনো রাজনীতিবিদ করতে পারেননি। এটা বলতে কোনো দ্বিধা নেই। বামেরা, তাদের রাষ্ট্রবিজ্ঞান ছিল সর্বহারা শৃঙ্খল ছাড়া হারাবার কিছু নেই। যতদিন সর্বহারা শৃঙ্খল ছিল, যতদিন কৃষক শ্রমিকদের মধ্যে জনপ্রিয়তা ছিল, ততদিন বামপন্থীরা ক্ষমতায় ছিলেন। কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায় একদিকে ডানপন্থী, অন্যদিকে বামপন্থী। আপনাদের রাজনৈতিক স্বরূপটা দেখলেই বুঝতে পারবেন যে তিনি যতটা না ডানপন্থী, তার চেয়ে বেশি বামপন্থী। কারণ তিনি ক্ষমতায় আসার পর কন্যাশ্রী, রূপশ্রী, যুবশ্রী এসব শুরু করলেন। এই যে শ্রী দিতে শুরু করলেন, এর নেপথ্যে কারণটা কি? আজকে আপনারা যদি একটু স্কুল কলেজগুলোর দিকে তাকান, তাহলে দেখবেন প্রচুর ছেলে মেয়ে পড়াশোনা করছে। এর কারণটা কি? কন্যাশ্রী। কন্যাশ্রী প্রকল্পটা তিনি কার্যকর করেছে বলেই অনেক পিছিয়ে পড়া বাড়ির মেয়েরা পড়াশোনাতে এগিয়ে যাচ্ছে, অন্তত উচ্চ মাধ্যমিক পর্যন্ত তারা পড়াশোনা করছে। এটা একটা বড় সাফল্য মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছে, এটা বলতে কোনো দ্বিধা নেই। এবার বিষয়টা হচ্ছে যে মমতা বন্দ্যোপাধ্যায় তো পশ্চিমবাংলার তৃণমূল কংগ্রেসের বা সর্বভারতীয় তৃণমূল কংগ্রেসের সাধারণ সম্পাদক পদে অভিষেক বন্দ্যোপাধ্যায়কে নিয়োগ করেছিলেন এবং তার ইচ্ছাতেই তিনি দায়িত্ব পেয়েছিলেন, অর্থাৎ দ্বিতীয় ব্যক্তি হিসাবে উঠে এসেছিলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। কি এমন ঘটল যে আজকে মমতা বন্দ্যোপাধ্যায়কে বলতে হচ্ছে যে আমি শেষ কথা বলবো, অন্যরা কেউ বলবে না? বা যেমন ধরুন দিল্লিতে যে বৈঠকটা হয়েছিল, সোমবারে মমতা বন্দ্যোপাধ্যায় জাতীয় কর্মসমিতির বৈঠকে মমতা বন্দ্যোপাধ্যায় নিজের হাতে দায়িত্ব তুলে নিলেন এবং আমরা দেখলাম যে চন্দ্রিমা ভট্টাচার্য সাংবাদিকদের কাছে এসে বললেন যে মমতা বন্দ্যোপাধ্যায় যেমন রাজ্যের মুখ্যমন্ত্রী আছেন এবং ছিলেন এবং থাকবেন, একই সঙ্গে তিনি দলনেত্রী আছেন এবং থাকবেন। এটা বলার কোনো যুক্তি ছিল না, বলা হলো। তার মানে এই কথাটা বলে দিয়ে একটা বার্তা বাংলার সাধারণ মানুষের কাছে পাঠানো হলো বা তৃণমূল কর্মীদের কাছে পাঠানো হলো যে মমতা বন্দ্যোপাধ্যায় শেষ কথা বলবে, এর বাইরে কিন্তু কেউ নেই, এই কথাটা বলল। আর দিল্লিতে জাতীয় রাজনীতির প্রেক্ষাপটটা, জাতীয় রাজনীতি নিয়ে নানা কথা বলবেন, টিপ্পনী কাটবেন বা মন্তব্য করবেন জাতীয় দলের জাতীয় মুখপাত্র হিসাবে অভিষেক বন্দ্যোপাধ্যায়। অভিষেক বন্দ্যোপাধ্যায় সোমবারে এই ঘটনার পরে সম্ভবত বুধবারেই তিনি দিল্লিতে বৈঠক করেন এমপিদের সঙ্গে, অর্থাৎ সাংসদদের সঙ্গে তিনি বৈঠক করেন। সেই বৈঠকে কি হলো? সেই বৈঠকে তিনি বলেছিলেন যে কারো ব্যক্তিগত উদ্দেশ্য বা ব্যক্তিগত ইচ্ছায় যদি সংসদকে অচল করতে চায়, সেটা আমরা করতে দেব না। সেটা কে অচল করতে চায়? রাহুল গান্ধী আদানি ইস্যুতে, অর্থাৎ গৌতম আদানির যে মামলা হয়েছে, গৌতম আদানির বিরুদ্ধে যে এফআইআর হয়েছে আমেরিকার এক আদালতে, তো সেই নিয়ে রাহুল গান্ধী সংসদে গলা চড়াচ্ছেন এবং তারা বলছেন যে অন্য কাজ মুলতুবি রেখে এটা আলোচনার মধ্যে নিয়ে আসা হোক। অভিষেক বন্দ্যোপাধ্যায় তার দলীয় সাংসদদের তিনি বললেন এটা চলবে না। বৃহস্পতিবার ছিল হেমন্ত সোরেনের শপথ গ্রহণ অনুষ্ঠান রাঁচিতে গেলেন মমতা বন্দ্যোপাধ্যায়, ফিরলেন রাতে ফিরেই তিনি ঘোষণা করে দিলেন যে না, সংসদীয় দলের চেয়ারম্যান আমি, অর্থাৎ আমার নির্দেশ ছাড়া কোনো কাজ হবে না, অন্য কারো কথা চলবে না, কারো ব্যক্তিগত সিদ্ধান্তে সংসদ চলে না। এখানে সাংসদদের মধ্যে আমি 5 জনের কমিটি করেছি, সেই কমিটিতে কারা আছেন? সুদীপ বন্দ্যোপাধ্যায় আছেন ডেরেক ওব্রায়েন, আছেন সাগরিকা ঘোষ, আছেন নাদিমুল হক, আছেন কাকলি ঘোষ দস্তিদার, কল্যাণ ব্যানার্জি। অর্থাৎ এরা সিদ্ধান্ত নেবে, এরা সিদ্ধান্ত নিয়ে আমাকে জানাবে, আমি তার পরিপ্রেক্ষিতে আমি হ্যাঁ না বা আমি এটা সিদ্ধান্ত জানাবো। ইহবাচ্য আজকে তিনি যে কাজটা করলেন বিধানসভাতে তা বসে এবং দলীয় বিধায়কদের কাছে তিনি যা বললেন,
তাতে আরেকটা জিনিস স্পষ্ট করে দিলেন যে অভিষেক বন্দ্যোপাধ্যায় রাজ্য রাজনীতিতে তার প্রাসঙ্গিকতা হারাচ্ছে। কেন হারাচ্ছে সেই ব্যাখ্যাটা দেওয়ার জন্যই আমি এতক্ষণ ধরে এই কথাগুলো বললাম। প্রথমত কয়েকটি কারণ অবশ্যই আছে। প্রথমত, মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে এখনো পর্যন্ত কেউ দুর্নীতির আঁচ বা দুর্নীতির কালি লাগাতে পারেনি। বিজেপি বলুন, সিপিএম বলুন, কংগ্রেস বলুন, সবাই কিন্তু নিশানায় ভাইপোকে রেখেছে। কেউ কিন্তু ভাইপোর বাইরে মমতাকে আক্রমণের মধ্যে আনেননি, মমতাকে নিশানা করেননি। অমিত শাহ থেকে নরেন্দ্র মোদী সবাই ভাতিজাকে লক্ষ্য করেই কথা বলেছেন, কেউ মমতা বন্দ্যোপাধ্যায়কে টার্গেট করেননি। 2026-এর বিধানসভা নির্বাচনের আগে মমতা বন্দ্যোপাধ্যায় ভাইপোকে রাজনীতির অঙ্গন থেকে সাইডলাইন করে দিয়ে, অর্থাৎ রাজনীতির মূল স্রোত থেকে সাইডলাইনে বসিয়ে দিয়ে কার্যত বিরোধীদের কাছ থেকে তাদের অস্ত্রটা কেড়ে নিলেন। দ্বিতীয়ত, দলের মধ্যে যে উপদলীয় কোন্দল দেখা দিয়েছিল, কোথাও এমএলএদের সঙ্গে, বিধায়কদের সঙ্গে ব্লক সভাপতিদের দ্বন্দ্ব, কোথাও ব্লক সভাপতিদের সঙ্গে জেলা সভাপতিদের দ্বন্দ্ব, একটা তৃণমূল কংগ্রেসের যে অভ্যন্তরীণ কোন্দল, সেই কোন্দলের ছিল দুটো গ্রুপ। একটা হচ্ছে মমতাপন্থী যারা পুরনো তৃণমূল, আর যারা নতুন তৃণমূল বা অভিষেকপন্থী যারা অভিষেক বন্দ্যোপাধ্যায়কে নেতা বলে মানেন। এই দুটো গোষ্ঠীর দ্বন্দ্বে জেরবার হয়ে উঠেছিল তৃণমূলের নিচু স্তর, অর্থাৎ গ্রামীণ স্তর, মহকুমা স্তর, জেলা স্তর। এই স্তরে এতটাই গণ্ডগোল হচ্ছিল যেখানে মনে হচ্ছিল যে যেখানে পুলিশ প্রশাসন খানিকটা অসহায় বোধ করছিল, কারণ তারা মনে করছিল কাকে ধরবো, কাকে রাখি আর কাকে ফেলি। কারণ এরা তো একই দলের দুটো গ্রুপের লোক। আমার মনে আছে, আপনাদের একবার বলেও ছিলাম, ক্যানিংয়ের একজন এসডিপিও গিয়েছিলেন। তিনি তার বিরুদ্ধে অনেক অভিযোগ তৃণমূলের একটা গ্রুপের, একটা গোষ্ঠীর। সেই অভিযোগ পাওয়ার পরে তাকে তৃণমূলের প্রবীণ নেতার নির্দেশে তাকে বদলি করে দেওয়া হয়, কিন্তু তিনি বদলি হননি, তিনি রয়ে গেলেন। সেটা কে করল? এই যে পরম্পরাগত একটা অভ্যন্তরীণ কোন্দল, এটাকে থামানোর দরকার ছিল বিধানসভা নির্বাচনের আগে। তৃতীয়ত যেটা, সেটা হচ্ছে যে এই যে আইপ্যাক বলে যে সংস্থাটা তৈরি, যাদেরকে দায়িত্ব দিয়েছিলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়, কর্পোরেট হাউসকে দায়িত্ব দিয়েছিলেন তৃণমূল কংগ্রেসের সংগঠনকে দেখার, তাদের মধ্যে দুর্নীতির দানা বেঁধেছিল। তারা আরেকটা সিন্ডিকেট তৈরি করেছিল, যে সিন্ডিকেট থেকে তারা প্রচুর, যেমন তারা নিজেদের আর্থিক অবস্থা গোছাচ্ছিল, একই রকমভাবে বিভিন্ন নেতাকে তারা ব্ল্যাকমেল করছিল। এইটা মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছে খবর গেছে এবং অনেক তথ্য গোপন করা হয়েছিল, অনেক তথ্য, ভুল তথ্য মমতার কাছে প্লেস করা হয়েছিল, যেটা মমতা বন্দ্যোপাধ্যায় বুঝতে পেরে গেছেন। সেই জন্যেই আইপ্যাককে সরানোটা মমতার কাছে সবচেয়ে গুরুত্বপূর্ণ দায়িত্ব হয়ে পড়েছিল। চতুর্থ যে কারণটা হচ্ছে, সেটা আম জনতার কাছে মমতার যে ভাবমূর্তি আছে, সেই ভাবমূর্তি ভাইপোর নেই, অভিষেক বন্দ্যোপাধ্যায় নেই। অতএব অভিষেক বন্দ্যোপাধ্যায়কে সামনে রেখে আগামী দিনে বিধানসভা নির্বাচন লড়তে গেলে তৃণমূল কংগ্রেসকে প্রতিটি পদক্ষেপে ধাক্কা খেতে হতে পারে। পঞ্চমত, প্রশাসনের মধ্যে অভিষেক বন্দ্যোপাধ্যায় যেভাবে ক্রমাগত হস্তক্ষেপ করছিলেন, সেই হস্তক্ষেপটা বন্ধ করাটাও তৃণমূল নেত্রীর কাছে চ্যালেঞ্জ ছিল। সেই চ্যালেঞ্জটা গ্রহণ করে আজকে যে ভাষায়, যেভাবে মমতা বন্দ্যোপাধ্যায় দলীয় বিধায়কদের বার্তা দিলেন, এবং আমি শুনেছি যে প্রশাসনিক অন্দরেও তিনি বার্তা দিয়েছেন, সেটা আমরা জানি।
সেই প্রশাসনিক অন্দরে যে বার্তাটা দিয়েছেন, প্রত্যেকটা প্রশাসনিক স্তর থেকে বলে দেওয়া হয়েছে যে অভিষেক বন্দ্যোপাধ্যায় আসলে একজন সাংসদ, তা এর বাইরে তিনি কেউ নন। অর্থাৎ ক্ষমতার ভরকেন্দ্র কিন্তু একটাই, সেটা হচ্ছে একমাত্র মমতা বন্দ্যোপাধ্যায়। এছাড়া আর কেউ ক্ষমতার ভরকেন্দ্রে থাকতে পারবে না। আজকে বিধানসভার মধ্যে উত্তর 24 পরগনা জেলা পরিষদের সভাধিপতি নারায়ণ গোস্বামী, সম্ভবত নারায়ণ গোস্বামীকে যে ভাষায় আক্রমণ করেছেন মমতা বন্দ্যোপাধ্যায়, তাতে সবাই সব নেতারাই প্রমাদ গুনতে শুরু করেছে, তারা ভয় পেয়ে গেছে। তিনি কি করেছিলেন? নারায়ণ গোস্বামী কয়েকদিন আগে যেটা খবর বেরিয়েছে ডিজিটাল আনন্দবাজারে, সেটা হচ্ছে যে স্বরূপনগরের এক নেতাকে বলেছিলেন, আপনি হতে পারেন অনেক বড় জায়গায় থাকতে পারেন, সেটা মাস কানেকের জন্য আছেন, আর 1 মাস অভিষেক বন্দ্যোপাধ্যায় দায়িত্ব নিচ্ছে, বহু হনুমান জাম্বুবানের ল্যাজ কাটা যাবে, এই ল্যাজ কাটা বাঁদরের দল দেখবেন ঘুরবে। এই কথা বলে তৃণমূলের ওই নেতাকে আক্রমণ করেছিলেন। আজ মমতা বন্দ্যোপাধ্যায় সে কথার উত্তর দিয়েছেন নারায়ণকে এবং ঘুরিয়ে বলেছেন, তোমার ডানা আমি কেটে দিতে পারি। যাই হোক, এইসব করে মোটামুটি পশ্চিমবাংলার রাজনীতিতে একটা ব্যাপক পরিবর্তন আনলেন মমতা বন্দ্যোপাধ্যায়। যে ভাইপোকে তিনি বাংলার রাজনীতির পাদপ্রদীপে তুলে এনেছিলেন, সেই ভাইপো সহ ভাইপোর সিন্ডিকেটকে পুরো সাইড লাইনে পাঠিয়ে দিয়ে এটা প্রমাণ করলেন এখনও মমতা বন্দ্যোপাধ্যায় বাংলার রাজনীতিতে জীবন্ত হয়ে আছেন। এখনও বাংলার রাজনীতিতে তিনিই শেষ কথা বলবেন এবং এটা করলেন তৃণমূল কংগ্রেসের ভালোর জন্য। আপনারা কি বলছেন? আপনারা কি ভাবছেন? আপনাদের মতামতের প্রত্যাশায় রইলাম। আজ এই পর্যন্ত, আবারও দেখা হবে অন্য কোনো বিষয় নিয়ে। ভিডিওটা অনেক বড় হয়ে গেছে, দেখবেন অনেক কিছু জানতে পারবেন।